আজকে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটা খুব ইম্পর্ট্যান্ট রোগ, কারণ আমরা জানি যে ম্যালেরিয়া এই যে ডিজিজটা রয়েছে এটা মশার মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যেতে যায়। তো এবং সেটার জন্য দেখা যায় প্রচণ্ড জ্বর হয় এই ম্যালেরিয়া রোগের জন্য, এবং প্লাজমোডিয়াম বলে একটা প্যাথোজেন সেটা অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার জন্য দায়ী। অ্যাকচুয়ালি ম্যালেরিয়া কথাটা এসছে ম্যাল এরিয়া, যেটার অর্থ হচ্ছে ব্যাড এয়ার। আগেকার দিনে মানুষ মনে করত যে কোনো একটা খারাপ বা দূষিত বাতাস সেটা বা এয়ার, এটা যে গ্রামের ওপর দিয়েই যায় সেই গ্রামের মানুষদেরই একটা অজানা রোগ, অজানা জ্বর তাদের মধ্যে হয়। তো মশা দিয়ে যে কোনো একটা প্যাথোজেন গ্রো করতে পারে বা মশার কামড়ের জন্য কোনো একটা জ্বর আসতে পারে, এটা মানুষের ধারণারই বাইরে ছিল। তো সেই জন্য তখনকার যেহেতু বিভিন্ন কুসংস্কার ছিল, যে বিভিন্ন রকমের দেখবে তখন মানুষ বিশ্বাস করতো, তো সেই জন্য তখন ভাবতো যে ওরকম কোনো খারাপ বা দূষিত বাতাস যে গ্রামের ওপর দিয়ে যায় এবং সেই গ্রামের মানুষদের একটা অচেনা বা অজানা একটা জ্বর হয়। এবং এই জ্বরটার যেটা সিমটম ম্যালেরিয়ার জ্বরের, সেটা হচ্ছে যে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং কিছুক্ষণ জ্বর থাকার পর আবার দেখা যায় যে প্রচণ্ড ঘাম হয়ে সেই জ্বর কিন্তু কমে যায়, এবং এটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে সবসময় কিন্তু জ্বরটা আসে। তো সেটাই ম্যালেরিয়ার অ্যাকচুয়ালি বিশেষত্ব। তো ম্যালেরিয়া নিয়ে সবার প্রথম অ্যাকচুয়ালি যে ডাক্তার বা সায়েন্টিস্ট লেভারেন সবার ফার্স্টে 1880-তে ম্যালেরিয়ার প্যারাসাইট ব্লাডের মধ্যে আবিষ্কার করেন, যে এটা একটা প্যারাসাইট বা একটা প্যাথোজেন দিয়ে আমাদের দেহেতে রোগটা হয়। সেকেন্ড প্যাট্রিক ম্যানসন, সে সবার প্রথম অ্যাকচুয়ালি 1894-এ উল্লেখ করেন যে এই রোগটা অ্যাকচুয়ালি মশার মাধ্যমে একজন মানুষ থেকে আর একজন মানুষের দেহেতে যায়। এবং ম্যালেরিয়া নিয়ে সব থেকে উল্লেখযোগ্য কাজ করেছিলেন স্যার রোনাল্ড রস 1898-এ, এবং ইনি কাজ করেছিলেন কলকাতায় এসে। ইনি প্রথম অ্যাকচুয়ালি প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল ডিসকভার করেন, এবং তার জন্য 1902 সালে তিনি অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু তিনি যে ম্যালেরিয়ার লাইফ সাইকেল আবিষ্কার করেছিলেন সেটা বার্ড ম্যালেরিয়া ছিল, এবং কিউলেক্স মশার দেহেতে এই লাইফ সাইকেলটা তিনি স্টাডি করেছিলেন। এবং কলকাতার এসএসকেএম, বর্তমানে যেটা পিজি হসপিটাল নামে পরিচিত, সেই হসপিটালেই কিন্তু এই গোটা স্টাডি যেটা অ্যাকচুয়ালি সেটা হয়েছিল। এবার এই ম্যালেরিয়ার প্যাথোজেন মেনলি একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়ায় যেটা, সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মাধ্যমে এটা কিন্তু ছড়ায়। কারণ মেল মসকিউটো যারা, তারা কিন্তু সবাই প্ল্যান্ট স্যাপ উদ্ভিজ্জ রস খায়, সেই জন্য তারা কিন্তু কখনোই ব্লাড মিল অর্থাৎ মানুষের দেহে থেকে রক্ত পান করে না। যেহেতু ফিমেল মসকিউটোকে অ্যাকচুয়ালি ডিম পাড়তে হয়, এবং সেই ডিম পাড়ার জন্য প্রচুর প্রোটিন দরকার, তো হিউম্যান আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো সেই জন্য সেই প্রোটিন পাওয়ার জন্যই তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড মিল খাওয়ার দরকার পড়ে। এবার সবার প্রথম যখনই আমরা দেখো মশার কথায় আসছি, সবার ফার্স্টেই যে প্রশ্নটা আসে যে মশার যেটা জীব সেইটাই অ্যাকচুয়ালি বলা হয় হাইপোফ্যারিংস বা প্রোবোসিস, এটাই অ্যাকচুয়ালি বাংলাতে বলে হুল, যেটার মাধ্যমে ওরা কিন্তু রক্ত পান করে। কিন্তু ওরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করে কি করে যে মানুষকে? তো সেটা বোঝার যে উপায়গুলো আছে সেটা হচ্ছে যে মানুষের দেহ থেকে যে CO2 বেরোয় স্কিন থেকে, সেটাকে মশারা ডিটেক্ট করতে পারে। সেকেন্ড হচ্ছে মানুষের বডি অডার, দেহের যে গন্ধ সেটাকে অনুভব করতে পারে। দেহ থেকে যে অ্যাকচুয়ালি সিবাম সিক্রেট হয়, যে তৈলাক্ত যে বস্তু, অয়েলি যে সিক্রেশন হয়, সেটার গন্ধরা ফিল করতে পারে। এবং ব্লাড টাইপ, দেখা যায় যে অ্যাকচুয়ালি ও ব্লাড গ্রুপ যেটা, তাকে কিন্তু কম্পারেটিভলি বেশি মশা কামড়ায়। আর এ ব্লাড গ্রুপের গন্ধ যেটা, সেটা মানে ওই অ্যান্টিজেনটার, এ অ্যান্টিজেনের গন্ধটা সেরকম মশারা সহ্য করতে পারে না, সেই জন্য এই ব্লাড গ্রুপের মানুষকে মশা কিন্তু কম্পারেটিভলি কম কামড়ায়। আর বি ব্লাড গ্রুপ যেটা, সেটা মাঝামাঝি। অন্যদিকে দেহ থেকে যে ল্যাকটিক অ্যাসিড বেরোয়, তো ল্যাকটিক অ্যাসিডের যে গন্ধ হয় ঘামের মাধ্যমে, যেটা কিছুটা হলেও নির্গত হয়, সেটাকে ওরা ডিটেক্ট করতে পারে, এবং সেটা দেখেই কিন্তু মশা কামড়ায়। এবং মশা যখনই ব্লাড মিল্ক খায় মানুষের দেহ থেকে, দেন অ্যান্ড দেয়ার ব্লাড প্লাজমা যেটা, সেটাকে কিন্তু বডির বাইরেতে বার করে দেয়, যাতে বেশি পরিমাণে আরবিসি বা বেশি পরিমাণে ব্লাড সেলস তার অ্যাকচুয়ালি খাবারের মধ্যে দিয়ে যেতে পারে। এবার যখনই ম্যালেরিয়ার কথা আসে, সেখানে ফেব্রাইল পারক্সিজম বলে একটা কথা আছে। তো সেটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে যখনই ম্যালেরিয়ার জ্বরটা আসে, সেটা কতগুলো পর্যায় বা একটা সিঙ্ক্রোনাইজ মেথডের মধ্যে দিয়ে এই মানে জ্বরটা যেটা সেটা আসে। সবার প্রথম যেটা হয় যে ম্যালেরিয়া একটা নির্দিষ্ট টাইম বাদে বাদে জ্বর আসে,
যখনই জ্বর আসে তখনই প্রচণ্ড কাঁপুনি দিয়ে এবং প্রচণ্ড সেই সময় ঠান্ডা লাগে এবং সেই সময় তার কিন্তু কাঁপুনি দিয়ে জ্বরটা আসে এবং মোটামুটি এই সময়কাল যেটা সেটা 20 মিনিট থেকে 1 ঘন্টার মতো সেটা স্টে করে, যে প্রচণ্ড কাঁপুনি হয় এবং তার সঙ্গে সঙ্গে দেহে প্রচণ্ড শীত বা ঠান্ডা অনুভব হয়। এরপরই দেখা যায় যে প্রচণ্ড জ্বর আসে এবং তার সাথে সাথে মাথা যন্ত্রণা শুরু হয় এবং এই ফেজটা প্রায় 1 থেকে 4 ঘন্টা স্টে করে এবং তারপর দেখা যায় যে 1 থেকে 4 ঘন্টা বাদে তার কিন্তু প্রচণ্ড ঘাম শুরু হয় এবং ঘাম দিয়ে জ্বর সেটা ছেড়ে যায় এবং তার পরবর্তী 2 থেকে 3 ঘন্টা কিন্তু প্রচণ্ড ঘাম হয়। তো এই ফেজেতেই পরপর দেখা যায় একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর, যে 48 ঘন্টা বা 72 ঘন্টা অন্তর অন্তর এই জ্বরটা কিন্তু আসে এবং এইটাই ম্যালেরিয়ার কিন্তু সিমটম বলা যেতে পারে বা লক্ষণ, যেটা দেখে আমরা ম্যালেরিয়াকে বুঝতে পারি। এবার ম্যালেরিয়ার বেশ কতগুলো প্যাথোজেন আছে, যেমন একটা রয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সব থেকে কমন ম্যালেরিয়ার প্যাথোজেন এবং এটা অতটা মারাত্মক নয়, সেই জন্য বলা হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। টার্সিয়ান কথাটার অর্থ হচ্ছে 2 দিন অন্তর অন্তর জ্বর আসে এবং এর অ্যাকচুয়ালি ইনকিউবেশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে 14 দিন। অন্যদিকে প্লাজমোডিয়াম ওভেল, এটা হচ্ছে বিনাইন, মানে এটাও মারাত্মক নয়, এটা হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া, মানে এটা 3 দিন অন্তর অন্তর জ্বর এটার ক্ষেত্রে আসে। অন্যদিকে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা হচ্ছে ম্যালিগনেন্ট, মানে এটা খুব মারাত্মক। এবং টার্সিয়ান, টার্সিয়ান মানে হচ্ছে 2 দিন অন্তর অন্তর অ্যাকচুয়ালি সেকেন্ড ডে তার কিন্তু জ্বর আসে এবং এর অ্যাকচুয়ালি ইনকিউবেশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে 12 দিন, কম্পারেটিভলি সব থেকে কম। আর প্লাজমোডিয়াম ম্যালেরি এটাও কিন্তু বিনাইন, মানে এটাও মারাত্মক নয়, কিন্তু এটা কোয়ার্টার, মানে 3 দিন অন্তর অন্তর এটাতে জ্বর আসে এবং এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 28 দিন। মোটামুটি দেখা যায় যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটাই সব থেকে কমন ম্যালেরিয়া যেটা মানুষের মধ্যে দেখা যায়। আর অন্যদিকে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এইটা হচ্ছে সব থেকে মারাত্মক ম্যালেরিয়া, যদিও এটা কম্পারেটিভলি কম দেখা যায়, কিন্তু এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়ে যদি মানুষ ইনফেক্টেড হয় তাহলে কিন্তু মানুষ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম এটা হচ্ছে ডাইজেনেটিক প্যারাসাইট। ডাইজেনেটিক প্যারাসাইট মানে হচ্ছে এর দুটো হোস্ট আছে, একটা হচ্ছে হিউম্যান হোস্ট আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে মসকিউটো হোস্ট। অ্যাকচুয়ালি মানুষের দেহেতে লাইফ সাইকেলের কিছুটা পার্ট কমপ্লিট হয় আর বাকি পার্ট যেটা সেটা মশার দেহেতে কমপ্লিট হয়, কারণ দেখা যায় যে মানুষের একটা বডি টেম্পারেচার আছে। এবার যেহেতু মানুষের দেহের মধ্যে একটা বডি টেম্পারেচার রয়েছে, সেই জন্য ওদের লাইফ সাইকেলের মেনলি মিওসিস সেল ডিভিশন, মানে গ্যামেট প্রোডাকশনের জন্য যে মিওসিস সেল ডিভিশনটা প্রয়োজন, সেই মিওসিসের জন্য কম্পারেটিভলি কম টেম্পারেচার দরকার লাগে। সেই জন্যই কিন্তু ওদের মশার দেহেতে শিফট হতে হয় যাতে বডি টেম্পারেচারটা কমে এবং সেইখানেতে মিওসিস সেল ডিভিশন হয়ে সেখানে গ্যামেট মানে স্পার্ম ওভা তৈরি হতে পারে এবং সেখানে ফার্টিলাইজেশন হতে পারে। সেই জন্য দেখা যায় যে সেক্সুয়াল লাইফ সাইকেল যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটে যেটা সেটা হচ্ছে মশার দেহেতে, আর অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল যেটা সেটা কিন্তু মানুষের দেহের মধ্যে ঘটে। তো সেই কারণেই দেখবে হিউম্যান বডির মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল। আর আমরা জানি যে যার দেহেতে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল ঘটবে তাকে বলা হয় যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি হোস্ট। সেই জন্য ম্যালেরিয়ার ক্ষেত্রে মানুষ হচ্ছে কিন্তু সেকেন্ডারি হোস্ট, আর অন্যদিকে মশার দেহেতে যেহেতু সেক্সুয়াল লাইফ সাইকেল ঘটে সেই জন্য মশা কিন্তু হচ্ছে প্রাইমারি হোস্ট। এবার দেখো যখনই আমাদের দেহের মধ্যে বা মানুষের দেহের মধ্যে যখন এই প্যাথোজেন ইনফেক্ট করছে তখন কিভাবে আমাদের দেহেতে সেটা ক্ষতি করে। প্রথম হচ্ছে যে ম্যালেরিয়ার মশা, মানে ম্যালেরিয়ার প্লাজমোডিয়াম ক্যারি করছে এরকম ফিমেল অ্যানোফিলিস মশা যখনই মানুষকে কামড়ায় তখন মানুষের দেহের মধ্যেতে ফিমেল অ্যানোফিলিস থেকে স্পোরোজয়েড বলে অ্যাকচুয়ালি একটা দশা প্লাজমোডিয়ামের, যেটা হচ্ছে স্পিন্ডেল শেপ, মাকুর মতো দেখতে হয় এবং মোটামুটি লেন্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে 10 থেকে 15 মাইক্রন আর তার উইথ যেটা সেটা হচ্ছে 1 মাইক্রন। এইরকম একটা স্পিন্ডেল শেপ স্ট্রাকচার, এটাকে বলা হয় স্পোরোজয়েড। এটা আস্তে আস্তে হিউম্যান ব্লাডে আসে। এবার হিউম্যান ব্লাডে আসার পর সেই স্পোরোজয়েডগুলো আস্তে আস্তে এসে লিভার সেলকে ইনফেক্ট করতে শুরু করে এবং লিভার সেলকে বলা হয় হেপাটোসাইট। এবার দেখা যায় লিভারের মধ্যে হয় এটা হেপাটোসাইটকে ইনফেক্ট করে বা প্রথমেতে কুফার সেল, যারা অ্যাকচুয়ালি প্যাথোজেনকে ডিস্ট্রয় করে সেই কুফার সেলকে ইনফেক্ট করে, মানে কুফার সেলই হচ্ছে এদের প্রথম হোস্ট অ্যাকচুয়ালি। তো এরপর দেখো সেই কুফার সেল বা লিভার সেল যে কোনো যেখানেই গেল সেখানেতে ঢোকার পর সবার প্রথম এরা যেটা করে খাবার খেয়ে প্রচুর পরিমাণে আকারে বড় হয়। যখনই খাবার খেয়ে আকারে বড় হয় তখন সেই স্টেজটাকে বলা হয় স্পোরোজয়েড। এবার এখানে এটা মাল্টিপল ফিশনে বাড়ে, বহু বিভাজন পদ্ধতিতে বাড়ে
এবং মাল্টিপল ফিশনের প্রথমেই যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথমেই সেলের মধ্যেতে প্রচুর নিউক্লিয়াস তৈরি হয়, মানে প্রথম সব ক্যারিওকাইনেসিসগুলো একসাথে হয়ে যায় এবং তখন একটা মাল্টি নিউক্লিয়েটেড স্টেজ তৈরি হচ্ছে। সেই দশাটাকে অ্যাকচুয়ালি বলছে সাইজন স্টেজ। এবং এই সময় দেখো এর সাইজটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বড় হয়ে গেছে, সেটা হচ্ছে প্রায় 42 মাইক্রোমিটার, এটা তার ডায়ামিটার। এবং এই সময় মানে ঠিক দেখো এই সাইজন স্টেজের পরেই যেটা হবে সেটা হচ্ছে মাল্টিপল ফিশন, মানে এরপর প্রত্যেকটা নিউক্লিয়াসের রেসপেক্টে অল্প অল্প করে সাইটোপ্লাজম নিয়ে তারা আলাদা আলাদা হয়ে যাবে। এবং এর ফলেই যেটা হবে সেটা হচ্ছে মাল্টিপল ফিশন, বানানটা একটু ভুল আছে, মাল্টিপল ফিশন বা সাইজোগনি, এই অবস্থায় তারা আসবে। মানে মাল্টিপল ফিশনেরই আর এক নাম হচ্ছে সাইজোগনি। তো বহু বিভাজনের মাধ্যমে এরা কিন্তু অনেক কটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল তৈরি করবে এবং সেই যে ছোট ছোট সেল যেগুলো তৈরি হলো সেই স্টেজটাকে অ্যাকচুয়ালি বলছে মেরোজয়েড। এবং দেখা যায় যে এক একটা লিভার সেলকে ইনফেক্ট করার পর বহু বিভাজন বা মাল্টিপল ফিশনের মাধ্যমে এরা প্রায় 10 থেকে 12,000-এর মতো অ্যাকচুয়ালি ছোট ছোট স্ট্রাকচার তৈরি করে, যেগুলোকে বলা হচ্ছে মেরোজয়েড বা আরও ভালোভাবে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। এবার এই ক্রিপ্টোমেরোজয়েড দু রকম হয়, একটা হচ্ছে মাইক্রোমেরোজয়েড, একটা হচ্ছে ম্যাক্রোমেরোজয়েড। মানে এক ধরনের মেরোজয়েডের আকার একটু ছোট হয়, এক ধরনের আকার একটু বড় হয়। এবার যেগুলো ম্যাক্রোমেরোজয়েড যেগুলো থাকে সেই ম্যাক্রোমেরোজয়েডগুলো আবার অন্য কোনো লিভার সেলকে ইনফেক্ট করে এবং সেই লিভার সেলের মধ্যে বাড়ে, আবার সেখান থেকে যে ম্যাক্রোমেরোজয়েড তৈরি হলো আবার লিভার সেলকে ইনফেক্ট করে। তার মানে এরা ম্যাক্রোমেরোজয়েড বারবার কিন্তু লিভার সেলকে ইনফেক্ট করে এবং সেখান থেকেই বাড়ে। তার কারণটা হচ্ছে লিভার সেলের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট স্টোর থাকে, তো সেই জন্য সেখান থেকেও তারা খাবার পায়। সেই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্রোমেরোজয়েড লিভারের মধ্যেই বাড়তে থাকে। অন্যদিকে মাইক্রোমেরোজয়েড যেগুলো থাকে সেগুলো এসে আরবিসিকে ইনফেক্ট করতে শুরু করে। এবার সেই কারণে দেখা যায় ম্যাক্রোমেরোজয়েডগুলো যেহেতু লিভারের মধ্যেই বারবার ইনফেক্ট করে যাচ্ছে, ওরা আরবিসির মধ্যে ঢুকছে না, সেই জন্য এই লিভারের মধ্যে ইনফেকশন এবং সেখানেই গ্রো করা মাল্টিপল ফিশন বা বহু বিভাজনের মাধ্যমে এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। কারণ দেখো এখানে আরবিসিকে ব্যতি রেখে বা আরবিসির বাইরেতেই এরা কিন্তু মাল্টিপল ফিশনে বেড়ে যাচ্ছে, তো সেই জন্য এই ঘটনাটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর অন্যদিকে দেখো যেটা বললাম যে মাইক্রোমেরোজয়েড যেগুলো রয়েছে তারা এসে ইনফেক্ট করতে শুরু করে, যেগুলো সেগুলো হচ্ছে আরবিসিকে ইনফেক্ট করতে শুরু করে এবং আরবিসির মধ্যে এরা বাড়তে শুরু করে। তো এই হচ্ছে ঘটনাটা। এবার দেখো যে যখনই অ্যাকচুয়ালি মাইক্রোমেরোজয়েডগুলো আরবিসিতে এসে ইনফেক্ট করতে শুরু করলো, সবার প্রথম এরাও কিন্তু খাবার খেয়ে আকারে একটু বড় হয়। যখনই আকারে বড় হয় এরা একটা অ্যামিবার মতো ট্রোফোজয়েড স্ট্রাকচার তৈরি করে। কারণ ট্রোফোজয়েড কথাটা আগেই বললাম যে খাবার খেয়ে যখন সেলগুলো আকারে বড় হয় তখনই সেখান থেকেই সেই স্ট্রাকচারটাকেই বলে যেটা সেটা হচ্ছে ট্রোফোজয়েড। ট্রফ কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে খাবার। এবং ন্যাচারালি দেখো ট্রোফোজয়েড যেগুলো সেগুলোর আকারটা অ্যাকচুয়ালি অনেকটা বড় হয় এবং অ্যামিবার মতো হয়। এবার এই ট্রোফোজয়েড এরা কিন্তু ঠিক একই পদ্ধতিতে প্রথম নিউক্লিয়ার ডিভিশন হবে, তারপর সাইটোপ্লাজমিক ডিভিশন হবে, দিয়ে দেখা যায় যে এখান থেকে ছোট ছোট মেরোজয়েড তৈরি করে। কিন্তু মেরোজয়েড কিন্তু খুব বেশি সংখ্যায় হয় না, দেখো এখানে মোটামুটি 12 থেকে 24টার মতো মেরোজয়েড হয়। এই ছবিতে দেখাচ্ছে যে 10 থেকে 30টার মতো মেরোজয়েড এখানে দেখা যায়। তার মানে দেখো মোটামুটি 10 থেকে 30টার মধ্যেই রেঞ্জটা বললে সেক্ষেত্রে বলা যেতে পারে। তো এরকম মেরোজয়েড তৈরি হয় এবং সেই মেরোজয়েডগুলো অ্যাকচুয়ালি আবার নতুন আরবিসিকে ইনফেক্ট করে, সেখানে খাবার খেয়ে তারা আকারে বড় হয় এবং সেখান থেকে তারা তৈরি করছে যেটা সেটা দেখো আবার ট্রোফোজয়েড স্টেজ এবং মাল্টিপল ফিশনের মাধ্যমে আরও 10 থেকে 30টার মতো অ্যাকচুয়ালি মেরোজয়েড সেখানেতে তৈরি করছে। এইভাবেই এরা কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যায় বাড়তে থাকে এবং যখনই এরা আরবিসি বাস্ট করে মেরোজয়েডগুলো বেরোতে যায় তখন আরবিসির মধ্যে থেকে দেখা যায় এই প্যাথোজেন মানে ম্যালেরিয়ার যে প্যাথোজেন প্লাজমোডিয়াম তারা কিছু অ্যাকচুয়ালি টক্সিন সিক্রেট করে, যেমন হিমোজোইন গ্র্যানিউল বা হিমাটিন বলে এরকম গ্র্যানিউলস বলে। তো এইগুলো যখনই আরবিসি বাস্ট করে ওই হিমোজোইন বা হিমাটিন গ্র্যানিউলগুলো ব্লাডে এসে মেশার জন্যই তখনই কিন্তু মানুষের কাঁপুনি দিয়ে জ্বরটা আসতে শুরু করে। ওই যে কাঁপুনি বা ঠান্ডা লাগা যেটা তার কারণ কিন্তু এই হিমোজোইন বা হিমাটিন গ্র্যানিউল, এগুলো কিছুই নয়, এগুলো আরবিসি বা হিমোগ্লোবিন ব্রেকডাউনের জন্য কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, সেগুলো যেই ব্লাডে মেশে আবার দেখা যায় কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। এরপরেই কিন্তু দেখা যায় যে আবার এরা যখনই এই ভেতরেতে ঢুকে যাবে, সব এই মেরোজয়েডগুলো নতুন নতুন আরবিসির মধ্যে ঢুকে যাবে,
এই জ্বর যেটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আবার পরে তারা কিন্তু বাড়বে এবং প্রায় 48 ঘন্টা বাদে বা 72 ঘন্টা বাদে আবার সেই আরবিসিগুলোকে বাস্ট করে প্যাথোজেনগুলো বেরোবে এবং আরবিসির মধ্যে এরা সংখ্যায় বাড়তে সময় যেটা নেয় সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে 48 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 72 ঘন্টা। তো সেই জন্যই দেখা যায় যে 2 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর মানুষের মধ্যেতে অ্যাকচুয়ালি কিন্তু জ্বর আসতে শুরু করে। তো এই কারণেই দেখা যায় যে এটা একটা নির্দিষ্ট সময় বাদে বাদে জ্বরটা আসে, কারণ যখনই আরবিসিগুলো বাস্ট করছে তখনই কিন্তু জ্বরটা আসছে। এবার মাঝে মাঝে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই মেরোজয়েডগুলো বেরোনোর পর তারা হয়তো নতুন আরবিসিকে ইনফেক্ট করছে না। এই মেরোজয়েড যেগুলো, সেই মেরোজয়েডগুলোর কিছু হয়তো স্প্লিন বা বোন ম্যারোর মধ্যে চলে যাচ্ছে, মানে প্লিহা বা বোন ম্যারো, অস্থিমজ্জা যেটাকে বলে, তার মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে তাদের স্ট্রাকচারাল মডিফিকেশান হয়, তাদের আকৃতি বা গঠনগত একটু চেঞ্জ হয় এবং তখন তারা তৈরি করে যে অবস্থাটা সেটা হচ্ছে গ্যামেটোসাইট স্টেজ। গ্যামেটোসাইট স্টেজ মানে দেখো অ্যাকচুয়ালি এখানেতে এরা কিন্তু অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলের মাধ্যমে তারা লিভারের মধ্যে বা আরবিসির মধ্যে কিন্তু কাউন্টিংয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল হলে যেটা হয় সেটা হচ্ছে নতুন কোনো ভেরিয়েশন আসে না। তো ভেরিয়েশন আনার জন্য কিছু সেল দেখো অ্যাকচুয়ালি মডিফাইড হয়ে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে গ্যামেটোসাইটে এবং সেটা হচ্ছে কোথায়, স্প্লিন এবং বোন ম্যারোর মধ্যেতে। এবার সেখান থেকেই এরা কিন্তু এই গ্যামেটোসাইট স্টেজটায় যখন মশা আবার মানুষকে কামড়াবে তখন সেই ইনফেক্টেড মানুষের দেহ থেকে অ্যাকচুয়ালি মশার দেহেতে যে স্টেজগুলো যায় সেটা হচ্ছে গ্যামেটোসাইট। এবার গ্যামেটোসাইট ছাড়াও অন্যান্য স্টেজও কিন্তু মশার দেহেতে প্রবেশ করতে পারে, কিন্তু সেই স্টেজগুলো ধরো এই যে মেরোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েড, এরা সবাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় মশার দেহেতে যাওয়ার পর। শুধু সার্ভাইভ করে যেটা সেটা হচ্ছে গ্যামেটোসাইট সেলগুলো, কারণ এদের উপরেতে এক ধরনের কোটিং বা প্রোটেকশন থাকে যার জন্য মশার দেহেতে এরা কিন্তু নষ্ট হয় না মশার দেহের ডাইজেস্টিভ ট্র্যাক্টে যাওয়ার পর। তাহলে দেখো লাইফ সাইকেলের মধ্যেতে মানুষের দেহের মধ্যে দু জায়গায় অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম গ্রো করছে, একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে লিভারের মধ্যে, আর সেকেন্ড হচ্ছে তারপর আরবিসির মধ্যে। এবার লিভারের মধ্যে যখন গ্রো করে ওটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেহেতু এটা আরবিসিতে ঢোকার আগে এই ঘটনাটা ঘটছে। আর আরবিসির মধ্যেতে যখন এটা গ্রো করছে তো ওই মাল্টিপল ফিউশন বা সাইজোগনিটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এর সাথে রিলেটেড আরও কিছু টার্ম একটুখানি পড়ে নিতে হবে, যে ম্যালেরিয়া যখনই ইনফেক্ট করছে, দেখো মশা যখনই মানুষকে কামড়ায় দেখা যায় স্পোরোজয়েডগুলো ব্লাডের মধ্যে এসে মেশে এবং মোটামুটি 30 মিনিটের মধ্যে ওরা আস্তে আস্তে লিভার সেলকে এসে ইনফেক্ট করতে শুরু করে, অর্থাৎ ব্লাড স্ট্রিম দিয়ে 30 মিনিট ভেসে এসে তারা লিভার সেলের মধ্যে ঢোকে। এবার এই স্পোরোজয়েডগুলো লিভার সেলের মধ্যেতে প্রায় 7 থেকে 8 দিন ধরে আস্তে আস্তে গ্রো করতে থাকে এবং তারপর সেখান থেকে দেখা যায় মেরোজয়েডগুলো বেরোতে শুরু করে যেগুলো আরবিসিকে ইনফেক্ট করে। তো লিভারের মধ্যে প্রায় দেখা যায় 7 থেকে 8 দিন ওরা স্টে করে। এবার অনেক সময় দেখা যায় যে স্পোরোজয়েড লিভারেতে ঢুকে হয়তো তারা গ্রো করতে স্টার্ট করেনি, তারা চুপচাপ বসে আছে। তো সেই স্টেজটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে হিপনোজয়েড স্টেজ, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় ওরা রয়েছে, এটাকে বলা হয় হিপনোজয়েড স্টেজ। এবার আরবিসির মধ্যেতে যখন ইনফেক্ট করে তখন আরবিসির মধ্যেতে অ্যাকচুয়ালি প্রথমেই দেখো ওরা নিউট্রিয়েন্ট নিয়ে বাড়লো, তারপরে মাল্টিপল ফিশনে গেল এবং সেখান থেকে আরবিসি বাস্ট করে বেরোচ্ছে, তারা আবার নতুন আরবিসিকে ইনফেক্ট করছে, আবার দেখো তারা কিন্তু সংখ্যায় বাড়ছে। তো এবার এই সাইকেলগুলো চালাতে আরবিসির মধ্যে এই প্লাজমোডিয়ামের বাড়তে সময় লাগে যেটা সেটা হচ্ছে 48 ঘন্টা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই জন্য 48 ঘন্টা বাদে বাদে কিন্তু মানুষের দেহেতে জ্বর যেটা সেটা আসে। এবার অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার প্যাথোজেন যখন অ্যাকচুয়ালি ট্রোফোজয়েড স্টেজে যায় তখন দেখা যায় যে ওরা নিউট্রিয়েন্ট নিয়ে আকারে বাড়ে, কিন্তু হিমোগ্লোবিন ব্রেকডাউনের জন্য এদের বডির ভেতরেতে, ট্রোফোজয়েটের বডির ভেতরে একটা ভ্যাকুয়াল তৈরি হয়, একটা গহ্বর তৈরি হয়। তো সেই জন্য এই স্টেজটাকে কিছুটা আংটির মতো দেখতে লাগে। তো সেই কারণেই এই স্টেজটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে সিগনেট রিং স্টেজ। এটা অ্যাকচুয়ালি যে মেরোজয়েড আরবিসিতে ঢোকার মোটামুটি 36 থেকে 40 ঘন্টার মধ্যে এই প্রসেস যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটাই হচ্ছে সিগনেট রিং স্টেজ যেটাকে বলে। এবং সিগনেট রিং স্টেজের পরই যখন বেশ কিছু এখানেতে দেখো মেরোজয়েড তৈরি হয়, ওই যে আগেই বললাম 10 থেকে 30টার মতো মেরোজয়েড তৈরি হয়।
তারা দেখা যায় সেন্ট্রাল ভ্যাকুয়ালকে ঘিরে, চারপাশে ঘিরে তারা ছড়িয়ে থাকে, ফুলের যেরকম পাপড়ি হয় সেরকম পাপড়ির মতো ছড়িয়ে থাকে। এই স্টেজটা দেখলে কিছুটা বুঝতে পারবে, দেখো ফুলের পাপড়ির মতো চারদিকে ছড়িয়ে আছে। তো ওই স্টেজটাকে বলা হয় রোজেট স্টেজ। অ্যাকচুয়ালি এই সিগনেট রিং স্টেজ বা রোজেট স্টেজ এইগুলি মাইক্রোস্কোপের তলায় দেখে ডিটেক্ট করা হয় যে মানুষটার ম্যালেরিয়া হয়েছে। এবার এই যে যখনই এই রোজেট স্টেজ আসে তখন দেখা যায় যে এই যে চারপাশে যে মেরোজয়েডগুলো সাজানো আছে তার সেন্টারেতে দেখা যায় যে ইয়েলোইশ ব্রাউন মানে হলুদাভ বাদামি বর্ণের সেখানে কিছু গ্র্যানিউলস দেখতে পাওয়া যায়। এবং এই গ্র্যানিউলসগুলোকেই বলা হয় হিমোজয়েন্ট গ্র্যানিউল, যেগুলোই বাস্ট করে আরবিসিতে বেরোলে ওইটাই টক্সিন, যার জন্যই দেখা যায় মানুষের কাঁপুনি দিয়ে জ্বরটা আসতে শুরু করে। এটা মেনলি সেন্টারে থাকে। এটা ছাড়াও দেখা যায় যে আরবিসি যেগুলো ইনফেক্টেড হচ্ছে সেন্টারে যেমন হিমোজয়েন গ্র্যানিউল আছে ইয়েলোইশ ব্রাউন কালারের, ঠিক সেরকম রেডিশ টাইপের কিছু ডট এই চারপাশে দেখতে পাওয়া যায়, সেটা চারপাশেতে সাজানো থাকে। তো সেইগুলোকে বলা হয় সুফনার্স ডট। আর যদি কোনো সময় দেখা যায় যে কোনো মানুষের অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়ে ইনফেক্টেড হয়েছে, তখন সুফনার্স ডটগুলো কিন্তু ছোট ছোট লাল রঙের হয়। তার বদলে দেখা যায় যে বড় বড় আকৃতির লাল রঙের কিছু ডট সেখানে দেখা যায়, যেগুলোকে বলা হয় মুরেস ডট। তো সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি পেরিফেরাল রিজিয়ানেই থাকে, কিন্তু সেগুলোর আকার যেটা হয় বা সাইজ যেটা, সেটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বড় হয়। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে ওর মানুষের দেহেতে যে লাইফ সাইকেলটা যখন চলে তার কিছু স্পেশালিটি। অন্যদিকে চলে আসছি মসকিউটো। মসকিউটোই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি হোস্ট, কারণ তার দেহের মধ্যে সেক্সুয়াল লাইফ সাইকেলটা ঘটছে। এবার যখনই কোনো মশা অ্যাকচুয়ালি মানুষ ইনফেক্টেড কোনো পার্সন থেকে সে রক্ত খাচ্ছে, তাহলে তার দেহের মধ্যে কিন্তু এই গ্যামেটোসাইট স্টেজগুলো এসে ঢোকে। এবার গ্যামেটোসাইট স্টেজ যেটা সেটা দু রকমের হয়, একটা মেল গ্যামেটোসাইট, একটা ফিমেল গ্যামেটোসাইট। এবার মেল গ্যামেটোসাইট যখনই এই ভেতরেতে ঢোকে দেখা যায় যে এগুলো মেল গ্যামেটোসাইটকে অনেক সময় মাইক্রো গ্যামেটোসাইটে বলে, আর ফিমেল গ্যামেটোসাইট যেটা সেটাকে ম্যাক্রো গ্যামেটোসাইটও বলে। অ্যাকচুয়ালি এখানে ঢোকার পর এই গ্যামেটোসাইট সেলগুলো মিওসিস সেল ডিভিশনে যায় এবং তারা সংখ্যায় বাড়ে। এবার প্রথমেই যেটা হয় যে এদের দেহের মধ্যে অ্যাকচুয়ালি গ্যামেটোসাইট স্টেজটা সবার প্রথম যখনই মশা ব্লাড মিল্ক খাচ্ছে তখন ফিমেল অ্যানোফিলিসের বডির ভেতরেতে অ্যাকচুয়ালি স্টমাকের মধ্যে এটা যায়। এবং যখনই মশা অ্যাকচুয়ালি দেখো ওটা খেলো, খাওয়ার পর বাকি যদি কোনো স্টেজ গ্যামেটোসাইট ছাড়া অন্য কোনো স্টেজ ঢুকে থাকে তারা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু শুধু মেল আর ফিমেল গ্যামেটোসাইট স্টেজ যেটা সেটা কিন্তু ঢুকলো। এবার সবার প্রথম মেল গ্যামেটোসাইট যে স্টেজটা রয়েছে সেখান থেকে ফ্লাজেল্লা বেরোতে শুরু করে এবং মোটামুটি 4টে থেকে 8টার মতো ফ্লাজেল্লা চারদিকে বেরোয় এবং এই ঘটনাটাকে বলা হয় এক্স ফ্লাজেলেশন। এবং যেরকম অনুযায়ী ফ্লাজেল্লা বেরোবে সেই রকম অনুযায়ী এই সেলটা কিন্তু ডিভাইড হয়ে গিয়ে ততগুলো স্পার্ম তৈরি করবে, অর্থাৎ 4টে বা 8টা ফ্লাজেল্লা যটা বেরোবে, 8টা ফ্লাজেল্লা বেরোলে 8টা স্পার্ম সেখান থেকে তৈরি হবে, হ্যাপ্লয়েড স্পার্ম। এরপর অন্যদিকে ফিমেল গ্যামেটোফাইট যেটা এই গ্যামেটোসাইট যেটা রয়েছে, ফিমেল গ্যামেটোসাইট কিন্তু মিওসিস সেল ডিভিশনে যায়, কিন্তু একটা থেকে একটাই গ্যামেট তৈরি হয়, বাকি সেলগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যায়। তো আলটিমেটলি দেখা যায় যে এরা মডিফিকেশান হয়ে আলটিমেটলি দেখা একটাই গ্যামেট তারা কিন্তু ফর্ম করলো। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে এই গ্যামেট তৈরি হওয়ার পর, মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হওয়ার পর প্রায় দেখা যায় যে যে ইনফেকশান বা অ্যাকচুয়ালি ব্লাড মিলটা খাওয়ার 20 মিনিট থেকে 2 ঘন্টার মাথাতে এই সমস্ত চেঞ্জেসগুলো অ্যাকচুয়ালি সময় লাগে, বা এই 20 থেকে 2 ঘন্টার 20 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এরপরই যেটা হয় সেটা হচ্ছে ফার্টিলাইজড হয়ে জাইগোট ফর্ম করে। এরপর যেটা হয় যে জাইগোটে স্ট্রাকচারাল কিছু মডিফিকেশান হয় এবং দেখা যায় আস্তে আস্তে ওটা একটা লম্বাটে টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলছে উকাইনেট। এবং যেহেতু এটা দেখো পোকার মতো দেখতে এবং এরা ক্রিপ করার মতো মানে হামাগুড়ি দেওয়ার মতো মুভ করতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় ভার্ম বা ভার্মাকিউল। ভার্ম কথাটার অর্থ হচ্ছে পোকা বা পোকার যে লার্ভা, ইনসেক্টের যে লার্ভা সেগুলোকে বলা হয় কেঁচোর মতো। এরপর মোটামুটি দেখা যায় 24 ঘন্টার মাথায় আস্তে আস্তে এরা চলে আসে যেটা সেটা হচ্ছে এই স্টমাকের যে ওয়াল রয়েছে তার গায়েতে, এবং সেইখানেতে তারা অ্যাকচুয়ালি উসিস্ট মানে উসিস্ট বলে এই স্টমাকের গায়ের যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে ইনফেক্ট করে এবং এখানেতে তারা সবার প্রথম দেখো আকারটা গোল মতো হয়ে বড় হয়ে যায়।
এবং এখানেই মোটামুটি দেখতে পাওয়া যায় যে এই উসিস্টের সংখ্যা যেটা স্টমাকের গায়েতে দেখা যায়, এরকম দেখা যায় যে প্রায় প্রত্যেকটা মশার দেহে যারা ইনফেক্টেড হয় তাদের দেহেতে 20 থেকে 30টার মতো এরকম উসিস্ট তৈরি হয়। এবার সেখানেতে মিওসিস সেল ডিভিশনে গিয়ে প্রচুর পরিমাণে এখানেতে কিন্তু অ্যাকচুয়ালি স্পোরোপ্লাস্ট বা স্পোরোগনি সেগুলোকে তৈরি করে, এবং সেখানেতে প্রচুর পরিমাণে স্পোরোপ্লাস্ট বা স্পোরোগনি সেখানেতে তৈরি করছে, প্রচুর এখানে স্পোর তৈরি করছে, এবং তারপর সেটা অ্যাকচুয়ালি বাস্ট করছে, এবং সেখান থেকেই প্রচুর পরিমাণে স্পোরোজয়েড তৈরি হয়। এবং এই স্পোরোপ্লাস্ট যেগুলো সেগুলো হচ্ছে নর্মাল রাউন্ড শেপ সেল, আর সেগুলোই যখন স্ট্রাকচারাল মডিফাইড হয় তখনই তৈরি করে যেটা, সেটা হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিন্ডল শেপ বা মাকু আকৃতির গঠন। এখানে আমি একটা কথা বলি যে একটু আগে আমি একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে এইখানেতেই মিওসিস সেল ডিভিশন হয়। আর গ্যামেটোসাইট থেকে যখন গ্যামেট ফর্মেশন হয়, এই গ্যামেটোসাইটগুলো হ্যাপ্লয়েড হয় বলে এগুলো কিন্তু মাইটোসিসেই ডিভিশন হয়, এখানে কিন্তু মিওসিস ডিভিশনটা হয় না। মিওসিসটা হয় যেটা, সেটা হচ্ছে এইখানেতে ডিভিশনটা হয়। অর্থাৎ যখন দেখো অ্যাকচুয়ালি এই উসিস্ট যেটা রয়েছে, এই উসিস্টের মধ্যেতে যখন স্পোরোব্লাস্ট তৈরি হচ্ছে, সেই স্পোরোব্লাস্ট তৈরির সময় কিন্তু মিওসিস সেল ডিভিশনটা হয়, এবং এটাকেই দেখবে বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পোরোগনি। তাহলে অটোমেটিক্যালি এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড স্টেজ। তো সেই জন্য গ্যামেটোসাইটে যেটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের মতো নয়, এটা অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড স্টেজই এটা কিন্তু ইনফেক্ট করছে, এবং তারপর এরা হ্যাপ্লয়েড গ্যামেটই যেটা মাইটোসিসেই তৈরি করে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই স্পোরোপ্লাস্ট যেটা, এটা কনভার্ট হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পোরোজয়েটে, এবং স্পোরোজয়েট কনভার্ট হওয়ার পর এই স্পোরোজয়েটগুলো আস্তে আস্তে ডাইজেস্টিভ ট্র্যাক্টের উপর দিয়ে গিয়ে স্যালাইভারি গ্ল্যান্ডে জমা হয়। এবার যখন মশা অন্য কোনো মানুষকে, সুস্থ মানুষকে গিয়ে কামড়ায়, দেখা যায় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে অ্যানোফিলিন বলে একটা কেমিক্যাল বেরোয়, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তো সেই অ্যানোফিলিনের সাথেই অ্যাকচুয়ালি এই যে স্পোরোপ্লাস্ট যেগুলো রয়েছে, সেই স্পোরোপ্লাস্টগুলো কিন্তু বেরিয়ে যেতে শুরু করে, এবং স্পোরোজয়েড যেটাকে আর কি বলা যেতে পারে, এবং সেটা নতুন আবার কোনো সুস্থ মানুষের দেহে ব্লাডেতে ঢুকে তার দেহেতে আবার ইনফেকশন যেটা, সেটা শুরু করে দেয়। তো এইভাবেই কিন্তু প্লাজমোডিয়ামের যেটা লাইফ সাইকেল সেটা কমতে থাকে। এবার একটা টার্ম আছে যেটা হচ্ছে রিল্যাপস ম্যালেরিয়া। অনেক মানুষ দেখা যায় ম্যালেরিয়ায় ইনফেক্টেড হয়েছে, তারপর সে হয়তো সুস্থ হয়ে গেছে, কিন্তু কিছুদিন বাদে হয়তো দেখা গেল আবার তার হয়তো ম্যালেরিয়া হলো। কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি কিছু হয়তো এখানেতে এই স্পোরোজয়েড যেটা, সেটা হয়তো মানুষের লিভারের মধ্যেতে হিপনোজয়েড হিসেবে থেকেই গেছিল। তো সেইগুলো থেকে আবার যদি কিছুদিন বাদে সুস্থ হওয়ার পর ম্যালেরিয়া হয়, তখন সেটাকে বলা হয় রিল্যাপস ম্যালেরিয়া। আর একটা জিনিস যেটা হয় সেটাকে বলে প্যারাক্সন পিরিয়ড। প্যারাক্সন পিরিয়ড বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে আরবিসির মধ্যে লাইফ সাইকেলটা চলতে তার যে সময়কালটা লাগে, সেইটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যারাক্সন পিরিয়ড। এবার প্যারাক্সন পিরিয়ড যেটা দেখবে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে যে, ওই যে একটু আগে বললাম যে কতক্ষণ বাদে বাদে জ্বরটা আসছে, এইটা হচ্ছে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কারো ক্ষেত্রে 48 ঘন্টা বাদে বাদে জ্বর আসছে, কারো ক্ষেত্রে 72 ঘন্টা বাদে বাদে জ্বর আসছে। তো সেটাকেই অ্যাকচুয়ালি বলছে প্যারাক্সন পিরিয়ড। এরপর আমরা চলে আসছি যে এটা কিসের মাধ্যমে এই রোগটা ছড়ায়। প্রথম দেখা একটা জিনিস তো আমরা পড়লাম যে ফিমেল অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ যেটা, সেটা ছড়ায়। সেকেন্ড হচ্ছে যদি ম্যালেরিয়া আক্রান্ত কোনো মানুষ অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেট করে দেয়, এবং সেটা যদি অন্য মানুষকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু, তার মাধ্যমেও কিন্তু রোগটা ছড়াতে পারে ব্লাড ট্রান্সফিউশনের থ্রু দিয়ে। আর কোনো কোনো সময় মা যদি অ্যাকচুয়ালি এই প্যাথোজেন দিয়ে ইনফেক্টেড হয়, আর অন্যদিকে চাইল্ড যদি তার দেহের মধ্যে থাকে, তাহলে প্লাসেন্টার মাধ্যমেও কিন্তু এই জীবাণু যেটা, সেই জীবাণুটা শিশুর দেহের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর ম্যালেরিয়ার প্রোফাইল্যাক্সিস এর সাবধানতা বা এর ট্রিটমেন্ট কিভাবে কি করা যায়। সবার প্রথম দেখো, ম্যালেরিয়াকে যদি আটকাতে চাই আমরা, সবার ফার্স্টে ম্যালেরিয়ার প্যাথোজেন বা অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার যে কেরিয়ার বলা উচিত, যে মশা, সেই মশার যে প্রজনন স্থল সেইটাকে নষ্ট করতে হবে, কারণ ওইটার মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ থেকে মানুষের মধ্যে রোগটা ছড়ায়। সেই জন্য যেখানেই দেখবে বাগানের মধ্যে কোথাও টায়ারের মধ্যে বা কোথাও কলসির মধ্যে বা কোনো জায়গাতে জল জমে আছে, জমা জল সবসময় কিন্তু ফেলে দিতে হবে। অন্যদিকে যেখানেতে হয়তো পুকুর, নর্দমা বা বাড়ির বাথরুম, এই সমস্ত জায়গাতে বিভিন্ন যে কেমিক্যাল যেগুলো পাওয়া যায়, ডিডিটি, বিএইচসি, অনেক জায়গায় দেখবে SO2 স্প্রে করা হচ্ছে,
যাতে মশাকে অ্যাকচুয়ালি মেরে ফেলা হয়। অন্যদিকে যেখানেই দেখবে কোনো স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে সেখানে গোল্ডফিশ, গাম্বুসিয়া, হাইড্রা এই জাতীয় জীব রেখে দেয়া, যাতে এরা কিন্তু মশার লার্ভাকে খায় এবং মশার সংখ্যাটা কমে যায়। এটা ছাড়াও দেখা যায় যে আরও কিছু ডিভাইস, মডার্ন ডিভাইস এখন বেরিয়েছে, যেমন সলিড স্টেট আল্ট্রাসনিক মসকিউটো রিপেলেন্ট। এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ডিভাইস, এগুলো যদি লাগিয়ে দেওয়া হয় ঘরের মধ্যে, তো 3 মিটারের মধ্যে কিন্তু মশা আর থাকে না। তো যখন মানুষ ঘুমোচ্ছে বা কিছু, তখন যদি এই ধরনের ডিভাইসগুলোকে ব্যবহার করা সম্ভব হয়, তাহলে দেখা যায় মশার কামড় থেকে বাঁচা যায়। এটা ছাড়াও দেখো পার্সোনাল কেয়ার, যে অল আউট ব্যবহার করা, বা ধরো শোয়ার সময় মশারি টাঙিয়ে শোয়া, বা অনেক ক্ষেত্রে দেখবে যে দেশেতে ম্যালেরিয়ার অ্যাকচুয়ালি প্রকোপ খুব বেশি সেই দেশগুলোতে ভ্যাকসিনেশন করা হয়, তো সেই ভ্যাকসিনেশন করা যেতে পারে। বা হু অ্যাকচুয়ালি আইসিএমআর, মানে আমাদের ভারতের আইসিএমআর এর সাথে কোলাবোরেট করে একটা টেকনিক আবিষ্কার করেছে, যেটাকে বলা হয় যে স্টেরাইল মেল টেকনিক। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে মেল অ্যানোফিলিস মশাকে ধরে রেডিয়েশন দিয়ে, ইউভি রে বা এক্স রে প্রয়োগ করে স্টেরাইল করে দেওয়া, এবং সেই মশাগুলোকে ছেড়ে দেওয়া হয়। এবং সেই মশাগুলো গিয়ে যে যে ফিমেল অ্যানোফিলিসের সাথে মিট করে, তারা সবাই কিন্তু স্টেরাইল হয়ে যায়। তো সেই কারণে দেখা যায় যে অ্যাকচুয়ালি এইভাবেও কিন্তু কিছু মশাকে অ্যাকচুয়ালি সংখ্যায় কমানো সম্ভব হয়। তো এইভাবেই আমরা একমাত্র ম্যালেরিয়া যেটা রয়েছে সেই ম্যালেরিয়ার গ্রোথটাকে আটকাতে পারি। আর অন্যদিকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, যে আমরা জানি যে ম্যালেরিয়ার প্রধান ওষুধ হচ্ছে সিনকোনা গাছের ছালের যে এক্সট্র্যাক্ট, মানে ও গাছের ছাল থেকে যে একটা উপাক্ষার পাওয়া যায় যেটার নাম হচ্ছে কুইনাইন, এইটাই হচ্ছে কিন্তু এর প্রধান ওষুধ। এবার দেখো ডায়াগনোসিস করার জন্য যেটা করা যেতে পারে ম্যালেরিয়াকে, সেটা ব্লাড স্যাম্পল টেস্ট তো রয়েছে, এবং আরও ভালো হচ্ছে ফ্লুরেসেন্ট মাইক্রোস্কোপিতে ব্লাড স্যাম্পলটা দেখা, তাতে দেখা যায় যে আরও ভালো করে জিনিসটা ডিটেক্টেড হয়। অন্যদিকে ইমিউনো কেমোথেরাপি টেস্ট, এখানে কিট পাওয়া যায়, যে কিটের মধ্যেতে ব্লাড স্যাম্পল দিলেই সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে যে পজিটিভ আর নেগেটিভ। তো সেই রকম কিট ইউজ করেও কিন্তু জানতে পারা যায়। আর এটার অ্যাকচুয়ালি মানে ওষুধ যেটা, যে যখনই ম্যালেরিয়া মানুষের ক্ষেত্রে হচ্ছে, তখন সেক্ষেত্রে যেটা ওষুধ সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কুইনাইন। এবং তার বিভিন্ন রকম অল্টারনেটিভ ফর্মেও এখন বাজারে পাওয়া যায়, ক্লোরোকুইনাইন বা অ্যামোডাকুইনাইন, এরকম বিভিন্ন ফর্মে কিন্তু এদেরকে পাওয়া যায়। এবং ম্যালেরিয়াকে প্রিভেন্ট করার জন্য দেখো বেশ কতগুলো অ্যাকচুয়ালি মানে প্রিকশন বা মানুষকে সচেতন করার জন্য, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য যেগুলো করা হয়, সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা হয়, যে কি করে মানুষ বুঝবে যে ম্যালেরিয়া হয়েছে, রেকগনাইজিং ম্যালেরিয়া। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বাইট প্রিভেনশন, যে মশার কামড় থেকে মানুষকে বাঁচতে হবে। কেমো প্রোফাইল অ্যাক্সিস, মানে বিভিন্ন ওষুধ যেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি। এবং সঠিক টাইমে ডায়াগনোসিস, যত আর্লি স্টেজে এটাকে ডায়াগনোসিস করা যাবে, তত কিন্তু মানুষের পক্ষে সেটা সুবিধা, কারণ যত রোগটা বাড়বে তত কিন্তু ক্ষতিকারক প্রভাবটাও এর বাড়তে থাকবে। সেকেন্ড যে রোগটা আসছে সেটাকে বলা হয় ফাইলেরিয়াসিস, বা অনেক সময় বলা হয় এলিফ্যান্টিয়াসিস। তার কারণটা হচ্ছে এক্ষেত্রে পা যেটা রয়েছে, এটা বাংলাতে দেখবে আমাদের বলা হয় গোদ, যে পাটা দেখো ফুলে যায়। এর কারণ হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি বলে একটা রাউন্ড ওয়ার্ম, একটা গোল কৃমি আছে, যেটা অ্যাকচুয়ালি লিম্ফ নোড, যে আমাদের লিম্ফ নোডে ইনফেক্ট করে, এবং লিম্ফ নোডে ইনফেক্ট করার জন্য লিম্ফ নোডগুলোকে ফুলিয়ে দেয়, যার জন্য পাটা এরকম হাতির পায়ের মতো হয়ে যায়। তো সেখান থেকেই এলিফ্যান্টিয়াসিস কথাটা আসে। এবার উচেরিয়া ছাড়াও ব্রুগিয়া বলে একটা স্পিসিস আছে, যার ইনফেকশনের জন্য এই রোগটা কিন্তু হয়। অ্যাকচুয়ালি ফাইলাম কথাটার অর্থ হচ্ছে থ্রেড, সুতোর মতো, যেহেতু গোলকৃমি, যেহেতু রাউন্ড ওয়ার, সেহেতু সুতোর মতো স্ট্রাকচার বলে এদেরকে বলে, যেটা সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস। এই ফাইলাম থেকেই ফাইলেরিয়াসিস কথাটা এসছে। এবং এটাও কিন্তু ডাইজেনেটিক প্যারাসাইট, এবং দুজন এর অ্যাকচুয়ালি হোস্ট আছে, একটা হচ্ছে ফিমেল কিউলেক্স মশা, আর একটা হচ্ছে হিউম্যান। এবং হিউম্যানের লিম্ফ নোডের মধ্যেই বাড়ে, বিশেষ করে পায়ের দিকে লিম্ফ নোডগুলোতে এরা বাড়ে। এবং কিউলেক্স মশা এবং মানুষের ক্ষেত্রে দেখো এই যে পায়ের মধ্যেতে লিম্ফ নোড যেগুলো রয়েছে সেইগুলোতেই এটা বাড়ছে। এবং আফ্রিকান কান্ট্রিজেই এই ধরনের রোগ, বা যে কোনো দেখবে ওয়ার্ম, মানে রাউন্ড ওয়ার্ম বা টেপ ওয়ার্মের ইনফেকশন যেটা, সেটা আফ্রিকান কান্ট্রিজেই বেশি হয়, কারণ এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যে জায়গাগুলো অপরিষ্কার জায়গাতেই কিন্তু এই ধরনের ওয়ার্মের গ্রোথ যেটা, সেটা বাড়ে। এবার ফাইলেরিয়ার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড যেটা হয়, সেটা হচ্ছে 3 থেকে 9 মাসের একটা ইনকিউবেশন পিরিয়ড দেখা যায়। এবং ফাইলেরিয়া হলে যে জিনিসগুলো দেখা যায়, যে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়,
এবং প্রচুর জ্বর থাকে। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যালার্জি, হাত পায়ে অ্যালার্জি দেখা যায়, বা যেখানে ফাইলেরিয়া হয়েছে এখানেও প্রচুর ছোট ছোট ঘায়ের মতো দেখতে পাওয়া যায়, এবং এলিফ্যান্টিয়াসিস, পাটা ফুলে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে ইউরিনেশনের সময় ইউরিনের সাথে একদম হোয়াইট কালারের একটা কাইল, মানে একটা হোয়াইট টাইপের কিছু পিগমেন্ট সেখানেতে বেরোয়। তো সেটা দেখেও কিন্তু অ্যাকচুয়ালি ইউরিন টেস্ট করে বোঝা যায় যে মানুষের দেহের মধ্যে কিন্তু ফাইলেরিয়ার ইনফেকশন হয়েছে। এবং ফাইলেরিয়া যেটা রয়েছে উচেরিয়া ব্যাংক্রফটি, এটা একটা রাউন্ড ওয়ার্ম, এবং মেলগুলোর হাইট ছোট হয় বা লেন্থ ছোট হয়, ফিমেলদের লেন্থ কিন্তু কম্পারেটিভলি অনেকটাই দেখো বড় হয়। এবং এরা মেনলি লিম্ফ নোডেতে ইনফেক্ট করে। তবে পায়ের দিকের লিম্ফ নোডগুলো যেহেতু দেখো ব্লাড প্রেশার কম থাকে, সেই জন্য পায়ের দিকের লিম্ফ নোডগুলোতেই ইনফেকশন বেশি হয়। হাত বা অন্য জায়গায় ইনফেকশন কম্পারেটিভলি কম দেখা যায়, কিন্তু তবুও কোনো কোনো সময় হতেই পারে। কিন্তু মেনলি ইনফেকশনটা হয় যেটা, সেটা হচ্ছে পায়ের দিকে, কারণ সেখানে ব্লাড প্রেশারটা কম। এবার এরা যেহেতু ডাইজেনেটিক প্যারাসাইট, সেই জন্য দেখা যায় এদেরও লাইফ সাইকেলটা দুজনকার মধ্যে ঘটে। একটা হচ্ছে হিউম্যান বডিতেও দেখো হিউম্যান সাইকেল চলছে, এবং মশার দেহেতেও চলছে, যেটাকে মসকিউটো সাইকেল বলা হচ্ছে। এবং আমাদের দেহের যে লিম্ফ নোড, সেই লিম্ফ নোডের মধ্যে এই প্যারাসাইট যেটা, সেটা মেনলি থাকে। এবার এখানে দেখো ছবিতে দেখাচ্ছে একদিকে হিউম্যান সাইকেল, একদিকে মসকিউটো অ্যাকচুয়ালি স্টেজ বা মসকিউটো সাইকেল, কিউলেক্স মশার দেহেতে যেটা হয়। সবার প্রথম যেটা আসছি সেটা হচ্ছে হিউম্যান বডিতে অ্যাকচুয়ালি লিম্ফ নোড যেগুলো থাকে পায়ের দিকে যে লসিকা গ্রন্থির যেগুলো রয়েছে, সেই লিম্ফ নোডগুলোর মধ্যেতে মাইক্রোফাইলেরি লার্ভা এরা লিম্ফ নোডের মধ্যে থাকে। এবং মোটামুটি দেখা যায় এই লিম্ফ নোডের মধ্যে থেকেই এরা 10 থেকে 18 মাসের মধ্যে মোটামুটি লিম্ফ নোডের মধ্যে এরা ম্যাচিওর হয়। এবং ম্যাচিওর হওয়ার পর এইখানেই কিন্তু মেল এবং ফিমেল অ্যাকচুয়ালি উচেরিয়া ব্যাংক্রফটি এরা ফার্টিলাইজ করে। এবং ফার্টিলাইজ হওয়ার পর এদের দেহ থেকে প্রচুর পরিমাণে, মানে অ্যাকচুয়ালি ফিমেল বডি থেকে প্রচুর পরিমাণে মাইক্রোফাইলেরি লার্ভা সেখানেতে তৈরি হয়। এবং ফার্টিলাইজেশনের পর ওই যে মাইক্রোফাইলেরি লার্ভা যেগুলো, সেইগুলো অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যেতে, এরা মেনলি থাকে লিম্ফের মধ্যে। এবার যখনই রাত্রেবেলা হয়, যে রাত 10টা থেকে ভোর 4টের মধ্যে, সূর্যের আলো চারপাশে থাকে না, কারণ এই মাইক্রোফাইলেরি লার্ভা এরা সূর্যের আলো পছন্দ করতে পারে না, সেই জন্য মানে আলো পছন্দ করে না। এবার যখন দিনের বেলা সূর্যের আলো গায়েতে পড়ছে, তখন এরা কিন্তু দেহের ভেতরের দিকে ঢুকে চলে যায়। সেই জন্য পায়ের ভেতরের দিকে ঢুকে গেলে তখন কিন্তু মশা কামড়ালেও সেখানেতে অ্যাকচুয়ালি তার ব্লাড মিলেতে এই মাইক্রোফাইলেরি লার্ভা কিন্তু ওদের দেহেতে আসবে না। কিন্তু যখনই রাত্রেবেলা হয়, তখন মাইক্রোফাইলেরি লার্ভাগুলো কিন্তু বাইরের দিকে পেরিফেরাল ব্লাড সার্কুলেশনেতে বেরিয়ে চলে আসে। তখনই যখন মশা কামড়াবে, তখন মশার ব্লাডের মধ্যেতে কিন্তু এই মাইক্রোফাইলেরি লার্ভা যেগুলো, সেগুলো ঢুকে যায়। তো সেই জন্য দেখা যায় যে যখন এর জন্য ডায়াগনোসিসে করা হয়, যখন কোনো সময় ফাইলেরিয়াসিসের জন্য ডায়াগনোসিস করা হয়, তখন কিন্তু রাত্রেবেলায় এই মাঝরাতেই পেশেন্টের দেহ থেকে কিন্তু ব্লাড নেওয়া হয়, এবং সেটাকে টেস্ট করলে তবেই কিন্তু মাইক্রোফাইলেরি লার্ভাটা ব্লাড স্যাম্পলের মধ্যে পাওয়া যায়, নইলে কিন্তু পাওয়া যায় না। সেই জন্য মাঝরাতে ব্লাড টেস্ট করতে হয় এই রোগটার জন্য। এবার যখনই ধরো কিউলেক্স মশা মানুষকে এরকম রাত্রেবেলাতে কামড়ালো, তো সেই জন্য তখন কিন্তু কিউলেক্স মশা দেহের মধ্যে মাইক্রোফাইলেরি লার্ভা যেটা, সেটা চলে আসে। এবং মাইক্রোফাইলেরি লার্ভাগুলো মাল্টিকোটেড হয়, অনেক কটা কোটিং থাকে তার চারপাশে, সেই জন্য কিন্তু এরা ডাইজেস্টিভ ট্র্যাক্টে আসার পর এরা কোনোভাবেই নষ্ট হয় না। এরপর দেখা যায় যে সবার প্রথম ডাইজেস্টিভ ট্র্যাক্টে আসার পর এরা মোল্টিং করে, মানে এরা খোলস ত্যাগ করে। এবং খোলস ত্যাগ করে এরা সোজা চলে যায় যেটা, সেটা হচ্ছে মশার থোরাসিক মাসল, মানে হচ্ছে বক্ষ মাসল যেগুলো রয়েছে, যে মাসলগুলোর অ্যাক্টিভিটির জন্য মশা উঠতে পারে বা ওর পাগুলো কাজ করে সেখানে। এবং সেখানেতে 2 দিন প্রায় থাকে, থোরাসিক মাসেলই এদের পুরো ডেভেলপমেন্টটা হয়। তো সেখানে প্রথম 2 দিন থাকলো, তারপরে এদের প্রথম খোলস ত্যাগ হলো, এবং ফার্স্ট লার্ভাল স্টেজেতে এরা প্রথম গেল। এরপর সেখানে আরও 3 থেকে 7 দিন ধরে আরও ওখানে থাকলো, আরও কিছুটা গ্রো করলো, এবং সেখানেতে দেখা যায় যে আবার তারা মোল্টিং করে, খোলস ত্যাগ করে, এবং সেখানেতে তারা সেকেন্ড স্টেজ লার্ভায় কনভার্ট হয়। এবং তারপর দেখা যায় আরও কিছুদিন সেখানে স্টে করে, আরও 10-12 দিন, ধরো 10 বা 12তম দিন অবধি তারা থাকছে, এবং তারা কিন্তু মোল্টিং করে থার্ড স্টেজ লার্ভা যেটা, সেইটাতে কনভার্ট হয়। এই থার্ড স্টেজ লার্ভা যেটা,
এটা অ্যাকচুয়ালি মোটামুটি 14 ডে, মানে ইনফেকশনের 14 দিনের মাথায় আস্তে আস্তে এরা কিন্তু এই থোরাসিক মাসল থেকে বেরোয় এবং ধীরে 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 মাইগ্রেট করে, যেটা সেটা হচ্ছে মশার যে হুল হয় সেই হুলের মধ্যে, মানে প্রোবোসিস যেটাকে আমরা বলি, সেই প্রোবোসিসের মধ্যে। এবার ওই ইনফেক্টেড মসকিউটো যখন আবার কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন এই মাইক্রোফাইলেরই যে লার্ভা, ঠিক আছে, এই যে থার্ড স্টেজ যে লার্ভাটা রয়েছে সেইটাই কিন্তু স্কিনের মধ্যেতে ঢোকে এবং তারপর আস্তে আস্তে এটা কিন্তু আবার লিম্ফ নোডের মধ্যে এসে থাকে এবং লিম্ফ নোডের মধ্যে এরাই কিন্তু এসে প্রথম থাকলো এবং মানুষের লিম্ফ নোডে পুনরায় আবার দেখো 10 থেকে 18 মাস ধরে এরা গ্রো করবে এবং ম্যাচিওর স্টেজে যাবে এবং ফার্টিলাইজেশন করবে। এখানে যেহেতু দেখো ফার্টিলাইজেশনটা হিউম্যান বডিতে হচ্ছে এবং সেই জন্য এখানে কিন্তু এই প্যাথোজেনের জন্য অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে কিন্তু প্রাইমারি হোস্ট আর মশা যেটা সেটা কিন্তু সেকেন্ডারি হোস্ট। এবার মানুষের দেহ থেকে মশার দেহেতে যাচ্ছে শুধু একটাই কারণে, কারণ এই যে মোল্টিংগুলো হচ্ছে, এই যে এরা লার্ভাল স্টেজগুলো চেঞ্জ করছে, এই স্টেজগুলো চেঞ্জ করার জন্য এদের টেম্পারেচার একটু কম দরকার, নইলে এই মোল্টিংগুলো বা ওদের বডির মধ্যে প্রোটিন স্ট্রাকচারগুলো তৈরি হতে পারবে না। তো সেই কারণেই অ্যাকচুয়ালি দেখা যায় যে ওদের ওই সেকেন্ড মশার দেহের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওই টেম্পারেচারটা পাওয়ার জন্য, মানে টেম্পারেচারটা মানুষের বডিতে যেহেতু বেশি সেই জন্য এই ম্যাচুরিটিগুলো মানুষের দেহেতে হওয়া সম্ভব হয় না, সেই জন্যই এরাও কিন্তু ডায়াজেনেটিক প্যারাসাইট। এবার বলছে প্রোফাইল্যাক্সিস, এই ডিজিজকে যদি অ্যাকচুয়ালি নষ্ট করতে হয় বা ডিজিজটাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে কিভাবে কন্ট্রোল করব। তো অ্যাকচুয়ালি হু 1987-এতে এই উচেরিয়াকে আটকানোর জন্য বেশ কিছু মেথডের কথা বলে। যেমন প্রথম হচ্ছে যে মসকিউটোর গ্রোথ সেটাকে কমাতে হবে। তার জন্য দেখো যে ঘর যখন মোছা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেখানে সিট্রোনেলা গাছের এক্সট্র্যাক্ট ব্যবহার করলে দেবে মশামাছি কম হয়। এটা ছাড়াও দেখো যে যখন রাত্রেবেলা শোয়া হচ্ছে, যেখানে বিশেষ করে গাছপালা বেশি, সেই জায়গাগুলোতে মশারি টাঙিয়ে অ্যাকচুয়ালি শুতে হবে এবং পার্সোনাল প্রিকশন যেগুলো রয়েছে, যে বিভিন্ন অল আউট মসকিউটো রিপেলেন্ট, এগুলোকে ব্যবহার করতে হবে এবং মশার কামড় থেকে দূরে থাকতে হবে। এবার যদি রোগটা কারো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তাকে সে ডিটেক্ট করবে কি করে, সেটার জন্য দেখা যায় যে অ্যাকচুয়ালি ফাইলেরিয়াসিসের জন্য কিট পাওয়া যায় এবং সেটাকে অ্যাকচুয়ালি কার্ড টেস্ট বলে। মাঝরাতে ব্লাড স্যাম্পল কালেক্ট করে সেই কিটের মধ্যে দিয়ে পজিটিভ বা নেগেটিভ সেটাকে ডিটেক্ট করা হয় এবং এক্স রে, মানে লিম্ফ নোডের এক্স রে করেও কিন্তু সেখানেতে ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে যে তার উচেরিয়া ব্যাংক্রফটির সংখ্যা কীরকম রয়েছে বা কতটা কি রয়েছে সেটাকে বোঝা সম্ভব হয়। আর একটা যেটা হয় যে এটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ওষুধ সেখানে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, যেমন আর্সেনামাইড, এটা একটা খুব কমন ওষুধ যেটা অনেকদিন আগে থেকেই ব্যবহার করা হতো। হিটারাজান, এটাও অনেক পুরনো ওষুধ। তবে এখন যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং এটা একটা কেমোথেরাপিক ট্রিটমেন্ট বলা হয়, সেটা হচ্ছে ডাইইথাইল, মানে কার্বামাজিন। তো এই যে কার্বামাজিন যেটা রয়েছে এই ওষুধটাই কিন্তু এখন সব থেকে বেশি অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে তোমার এই ধরনের ট্রিটমেন্টের জন্য, যে কোনো মানে অ্যাকচুয়ালি হেলমিন্থ, মানে ধরো যে কোনো কৃমি ঘটিত রোগকে কমানোর জন্য।